1974 সালে বিশেষ ক্ষমতা আইন আওয়ামী লীগ যে বানিয়েছিল, সেই বিশেষ ক্ষমতা আইন আওয়ামী লীগ 1975 সালে তার রক্তাক্ত পতনের পর সবচাইতে বেশি কিন্তু তাদের বিরুদ্ধেই আপনার প্রয়োগ করা হয়েছিল। মানুষ যখন পাওয়ারে থাকে, ক্ষমতার কতগুলো ক্ষমতা মানুষকে একটু অন্ধত্ব উপহার দেয়। জামাত ইসলাম এই মুহূর্তে মনে করছে তারা এই নতুন রাজনৈতিক পরিস্থিতি অনেক ক্ষমতাবান, হয়তো তারা এরকম ক্ষমতাবানই থাকবেন, হয়তো এদেশের মানুষ কখনো তাদের বিচার চাইবে না। এটার যেমন সত্য, এই সরকারের মধ্যেও আপনার কত ধরেন, আমি একটু উদাহরণই দিই, আপনি যখন জিজ্ঞাসাই করলেন, আপনি লক্ষ্য করেছেন এই যে অর্ডিন্যান্সটা আকারে প্রকাশ করবার জন্য আইসিটি আইনটাকে তারা সংশোধন করবে বলেছে গতকাল, সেইটার যে তারা বিবৃতি দিয়েছে সেখানে আছে যেটা কিসের ভিত্তিতে করলো, 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন আছে, যেটা 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে একবার জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, না সেটা তো এই আন্দোলনের আগে আগে, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি আসছি, আপনি যেটা তুলেছেন। বলছে সেইটার রেফারেন্স দিয়ে ওই আইনের আলোকে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে সংগঠন হিসেবে কোনো অপরাধী সংগঠনকেও এই মাস কিলিংয়ের জন্যে বিচার করা হবে। রেফারেন্স পয়েন্টটা কি, 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন। কিন্তু এত সব আইনজ্ঞ, এত সব জ্ঞানীগুণী ব্যক্তি তারা খেয়াল করেন নাই 2009 সালের আইনের রেফারেন্স দিয়ে যে অর্ডিন্যান্সটাকে তারা প্রস্তুত করলেন আইসিটিকে সংশোধন করবার জন্যে, 2009 সালের সেই সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে কোনো সংগঠনকে বিচার করবার বিধানই ছিল না। সেইটা থেকে একদিন পরে বরং আজকে তাদেরকে সেইটা ইনকর্পোরেট করতে হয়েছে ওই 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনকে সংশোধন করে। তারপরে অবাক লাগবার কথা না, এত সব পণ্ডিতবর্গ এখানে আছেন, আইনজীবী আছেন কয়েকজন, তাদের কোনো স্টাডি নাই 2009 সালের অ্যাক্টের রেফারেন্স দিয়ে যেটা আপনি করলেন সেটার মধ্যে আপনার সংগঠন হিসেবে কাউকে, কোনো সংগঠনকে বিচার করবার বিধান ছিল না। অর্থাৎ এটাকে বলে ঘোড়ার আগে গাড়ি চড়ে দেওয়া। এই যে এগুলো ক্ষমতায় গেলে মানুষের বুদ্ধিশুদ্ধি কমে যায়, সেইটার কারণে জামায়াতও এখন খুব আনন্দে আছে। কিন্তু কারণ ক্ষমতার পাশাপাশি আছে রাষ্ট্রের উপর, রাজনৈতিক প্রক্রিয়ার উপর তার অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে, সে কারণে মনে করছে এই আইন একদিন তাদের উপর প্রয়োগ হতে পারে। হিসাবের মধ্যে নাই, মনে রেখেন তাদের তো নিবন্ধনই ঝুলে আছে, তারা এটাতে খুব খুশি হবার কোনো আসলে যৌক্তিক কারণ কি আছে? কিন্তু তারা তো তাদের বিরুদ্ধে সংগঠন হিসেবে বিচারের একটা দাবি সমাজ আছে, তো এই প্রভিশনটা তাদের সঙ্গে সব পরামর্শ করেই করা হলো, তো সেইটা তো তারা অস্বীকার করতে পারবে না। নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতিতে কোনো দিন আপনার তাদের ব্যাপারও এই আইনের অধীনে অভিযোগ উত্থাপন হতে পারে। তবে এখানে একটা কথা বলি আমি আপনাকে, ওইটার প্রসঙ্গে বলি, 1974 সালে বিশেষ ক্ষমতা আইন আওয়ামী লীগ যে বানিয়েছিল, সেই বিশেষ ক্ষমতা আইন আওয়ামী লীগ 1975 সালে তার রক্তাক্ত পতনের পর সবচাইতে বেশি কিন্তু তাদের বিরুদ্ধেই আপনার প্রয়োগ করা হয়েছিল। সে অর্থে বলছে একটা ইতিহাস বোধ থেকে এই আইন দিয়ে একদিন জামাত ইসলামের সংগঠন হিসাবে যুদ্ধাপরাধের বিচার হতে পারে। তবে তরুণরা যারা এই দাবিটা করলেন, যারা ওইখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়েছে, আই মে বি রং। একটা হচ্ছে তারা কী কী কারণে করলেন, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে প্রতিবাদী তরুণরা, তো যে তাদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের জন্যে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই আইনের একটা উদ্দেশ্য হচ্ছে জাস্টিস নিশ্চিত করা ছাড়াও তাদের নিরাপত্তা। প্রকৃত অর্থে তাদের নিরাপত্তা আইনের মধ্যে নির্ভর করে না, তাদের নিরাপত্তা বোধ তৈরি হওয়ার কথা অন্যভাবে, রাজনৈতিকভাবে। তাদেরকে তো এই দেশের মানুষ হিরো হিসেবে সম্মান দিয়েছিল, আজকে এত তাড়াতাড়ি তাদের নিরাপত্তাহীনতা কোত্থেকে আসলো? তার একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরতান্ত্রিক সংগঠনকে আন্দোলনের মাধ্যমে বুকচিতি দিয়ে গুলি এবং আহত হওয়ার ঝুঁকি নিয়ে করেছে, তাদের এত নিরাপত্তাহীনতা কোথায়? এর কারণ হচ্ছে পাওয়ারের পার্টি হিসেবে বা তার অংশীদার হিসেবে
তাদের যেই ধরনের আচরণ করা উচিত ছিল তাদের অনেকেই সেই ধরনের আচরণ করছে না। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন অভিযোগ ছিল, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি এটার যে সমস্ত অভিযোগ আছে, এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে। সেটার কারণে যদি তাদের নিরাপত্তাহীনতা তৈরি হয়ে থাকে, দেশের মানুষের উপর, ইতিহাসের উপর তাদের যে একটা ভালো কাজ করেছিল সেইটা যদি না থাকে, সেটা আইন দিয়ে রক্ষিত হয় না। তার চেয়ে বরং তাদেরকে নিষিদ্ধ করে সেটা রক্ষিত হবে না, আপনি এটা বলছেন। তাদেরকে বরং জনস্বার্থপরায়ণ কাজের সঙ্গে নিঃস্বার্থভাবে যদি রাজনীতির চর্চা তারা করতে পারেন, সেখানে সেটা হতে পারত। তাদের এই সতর্কতা জরুরি। সবচেয়ে বড় কথা, কোনো পার্টিকে, যে কোনো পার্টি, পৃথিবীর যে কোনো সমাজে, যে কোনো দেশে একটা পার্টি হচ্ছে কোনো না কোনো চিন্তার, কোনো দর্শনের একটা এমবডিমেন্ট। সেইটাকে নির্বাহী ক্ষমতা দিয়ে কিংবা রাষ্ট্রের কিংবা আইন দিয়ে শেষ পর্যন্ত পরাজিত করা যায় না। ওইটাকে পরাজিত করবার জন্যে রাজনৈতিকভাবে এবং আদর্শিকভাবে লড়াই করতে হয়। এটা আপনি দেখলেন না, আওয়ামী লীগ সরকার তার পতনের কয়েকদিন আগে জামাতে ইসলামীকে ব্যান করলো না? সেটাতে কি আওয়ামী লীগের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে? জামাত ইসলামী আগের তুলনায়, 15 বছর আগের তুলনায় আরও শক্তিমান হিসেবে আপনার সমাজে আবির্ভূত হয়েছে। তো ফলে একটা অগণতান্ত্রিক রাজনীতি এবং দর্শনকে আরেকটা গণতান্ত্রিক রাজনীতি এবং দর্শন দিয়েই, সংস্কৃতি দিয়েই লড়াই করতে হয়। এই তরুণরা বা এখন যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান, অগণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চান, তাদের এটা মনে রাখা দরকার যে এই আইন দিয়ে তার দায়িত্ব শেষ হবে না। এটা একটা রাজনৈতিক লড়াই, আদর্শিক লড়াই, সাংস্কৃতিক লড়াই, সেটা পরিশ্রম করেই অব্যাহত রাখতে হবে। সেই আদর্শিক লড়াইটা তো আসলে অনেক কঠিনই হবে। আর আপনি সাংস্কৃতিক লড়াইয়ের কথা বলছেন, আমরা দেখছি যে আসলে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকেই আমাদের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি দ্বারা যেভাবে প্রভাবিত, এই জায়গায় আপনি কি মনে করেন যে আমরা আসলে কিভাবে এটা ভারত যদি না, হ্যাঁ পারি, আমরা আশা করতে পারি। ভারত যদি বা যে কোনো দেশ যদি তার সংস্কৃতি দিয়ে অন্য একটা দেশের সংস্কৃতিকে প্রভাবিত করতে চায়, সেটা তার সমস্যা। আপনি যদি দেশপ্রেমিক নাগরিক হন, আপনার কাজ হচ্ছে আপনার দেশীয় সংস্কৃতির ভিত্তিতে গণতান্ত্রিক দর্শনের আলোকে নিজের জন্য লড়াই করা। ভারত আপনাকে আপনার মতনভাবে স্বাধীন এবং সার্বভৌমভাবে রাজনীতি সংস্কৃতি নিয়ে বিকশিত হতে দিবে, এই আশা করাটাই ভুল। ভারত তার কাজ করে, মার্কিন যুক্তরাষ্ট্র তার কাজ করে, পাকিস্তান তার কাজ করে। প্রশ্ন হচ্ছে আমরা আমাদের কাজটা করছি কি না, সেইটা অনুধাবন করা, উপলব্ধি করা জরুরি। যারা এটা করবে তারা এই লড়াইটা চালিয়ে যাবে, অব্যাহত রাখবে, আরও সম্প্রসারিত করবার চেষ্টা করবে বলে আমার ধারণা। এখানে এই জায়গাতে, এই সাংস্কৃতিক লড়াইয়ের জায়গায় অনেকে বলে যে বামপন্থী রাজনীতি যারা করেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন বা যারা দল করছেন, তাদের অনেকের প্রবণতা আওয়ামী সেই সংস্কৃতির দিকেই তারা যেন ঢেলে পড়ে। এটা একটা একটু জেনারেলাইজেশন অভিযোগ। আমি নিজে একজন বামপন্থী, আনরিপেন্টেন্ট বামপন্থী, হ্যাঁ, কিন্তু আমি তো এটা করি নাই কখনো। বরং যা বললাম সেটা আপনার মাধ্যমে এটা শুনলাম। কিন্তু এই প্রবণতাটা আপনি লক্ষ্য করেছেন কিনা বামপন্থী রাজনীতিকদের মধ্যে? হ্যাঁ, সেটা তো এই দেশে কি আমাদের এখানে বামপন্থার পরাজয়ের কিংবা এই যে এখন যে খুবই মার্জিনালাইজড হয়ে গেছে, তার একটা প্রধান কারণ হচ্ছে তারা তো নিজেদের রাজনীতিটা করে নাই। তারা হয় আওয়ামী লীগের রাজনীতি করেছে অথবা বিএনপির রাজনীতি করেছে। বি টিম হিসেবে কাজ করবার কারণে এই সমস্ত এই ধরনের ঘটনাগুলো তো ঘটেছে। একটা প্রান্তিক অবস্থায় গিয়ে তারা পৌঁছেছে। তো সেইটা কাজটা ঠিক হয় নাই। তার কি বলে যে কুফল পুরা বামপন্থার যে রাজনৈতিক ধারা সেটার মধ্যে পড়েছে। কারণ শেষ পর্যন্ত দেশের মানুষের বিবেক বিবেচনা বোধ সেটাকে প্রশ্ন করার কিছু নাই, সেটা শাস্তি তারা পেয়েছে। এটাকে নতুন করে কিন্তু এখানে একটা দেশে আর রাষ্ট্রের সাধারণভাবে বামপন্থার কথা বাদ দিন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বামপন্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তার যে ঐতিহাসিক প্রতিশ্রুতি, আপনার সমতা প্রতিষ্ঠা করা, নাগরিকের ডিগনিটি প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এই যে ইতিহাসের যে দায়, সেই দায় পালন করবার জন্যে সবসময় আপনাকে সমাজতন্ত্রী হতে হবে এমন কোনো
প্রয়োজন নাই। আপনাকে একটা গণতান্ত্রিক রাজনীতির চর্চার মধ্য দিয়ে এগুলোর অনেকটা আপনি অর্জন করতে পারেন। বিষয়টা হচ্ছে তারা উপলব্ধি করেন কিনা। উপলব্ধি করতে না পারলে রাজনৈতিকভাবে তারা নিশ্চিহ্ন হবেন। মানুষকে নতুন করে চিন্তা করতে হবে। তবে এখানে আপনি এই যে সিদ্ধান্তটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই। বরং আমি অভিযুক্ত করছি এই সরকার, আমি আগেই বলেছি, এটা প্রথম দ্বিতীয় সপ্তাহে এটার মধ্যে হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু আরেকটা প্রবণতা আপনি লক্ষ্য করুন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে স্বাধীনভাবে নিজেদের বিকশিত করবার জন্য। সেখানে জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল তারা পাকিস্তান একত্রিত রাখবার পক্ষে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, সেইটা রাজনীতি তারা নিতেই পারেন। রাজনৈতিকভাবে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিলেন। তারপরে এই দেশের মানুষ নতুন দেশে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেই সমস্ত ঐতিহাসিক প্রতিশ্রুতিগুলো আপনার নতুন রাষ্ট্রের মধ্যে প্রথমেই বাস্তবায়ন করতে পারে নাই। তারপরে শাসক শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, সামরিক তারা শাসকরা বাংলাদেশের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতি পালনে যথাযথ ভূমিকা রাখতে পারে নাই। তা না হলে এখানে আজকে গণতন্ত্রের সমস্যা, এখানে সমতা বৈষম্য প্রতিষ্ঠিত হওয়ার সমস্যা, এখানে একটা লুটের অর্থনীতি তৈরির সমস্যা তৈরি হতো না। 24-এর গণঅভ্যুত্থানকে মানুষ কেউ একটু বেশি আবেগ আপ্লুত হয়ে দ্বিতীয় স্বাধীনতা পর্যন্ত বলেছে। দ্বিতীয় স্বাধীনতা এই জন্য বলে নাই যে আজকে আপনাকে এই স্লোগান শুনতে হবে যে আওয়ামী লীগকে পরাজিত করার মধ্য দিয়ে একটা উন্নততর সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার পরিবর্তে এই স্লোগান শুনতে হবে যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে পারে না। এইটা যেই তরুণরা এই স্লোগান দিল, তারা বয়সের দিক থেকে আমার সন্তানের মতন। আমি তাদেরকে পরিষ্কারভাবে বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশের ইতিহাসটা ঠিকমতো পড়তে। বাংলাদেশের মানুষ কি চায়, মানে ফাঁকি টাকি দিয়ে একটা রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না। আমি তাদের অনুরোধ করব গোলাম আজম সেই সময় বা গোলাম আজমের পার্টি সেই সময় কী রাজনীতিটা করেছিলেন সেটা জেনে, যদি তারা ভালো করে জেনে, এবং এমনকি বাংলাদেশ স্বাধীনতার পরে সৌদি আরব সহ অপরাপর মুসলিম রাষ্ট্রগুলো যাতে বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্যে একাধিকবার তিনি চিঠি দিয়েছেন, লবি করেছেন। ফলে বাংলাদেশের এখানে যে একদিকে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যেখানে আপনার আত্মদান করতে হয়েছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মাত্র 3 সপ্তাহে যে এত বড় ধরনের আত্মদান মানুষকে করতে হয়েছে, গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না। গোলাম আজমের বাংলাদেশ ছিল না, গোলাম আজমের পূর্ব পাকিস্তান ছিল। এইটা তাদেরকে উপলব্ধি করবার জন্যে আমি অনুরোধ করব। আর যদি তারা উপলব্ধি না করেন, অন্যদিকে যারা আছেন তাদেরকেও এই রাজনৈতিক সাংস্কৃতিক লড়াইটা, ঐতিহাসিক লড়াইটা, ইতিহাসের ন্যারেটিভের লড়াইটা চালিয়ে যেতে হবে।